এসেছি এর আড়ংঘাটার পরবর্তী স্টেশনে। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই একটি দিদির সাথে পরিচয় হলো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টু একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এখন আমি আছি রানাঘাট জংশন স্টেশনে। তো এখান থেকেই আমরা আমাদের জার্নি স্টার্ট করব এবং আজকে আমরা জার্নি করব পশ্চিমবঙ্গের এমন একটি ট্রেন রুটে, যে ট্রেন রুটটি আপনাকে নিয়ে যাবে একদম পশ্চিমবঙ্গের তথা ভারতের একেবারে শেষ প্রান্তে। এবং এই ট্রেন রুট থেকেই একসময় অধিকাংশ বাংলাদেশিরাই ভারতে প্রবেশ করত। 31749 আপ এই ট্রেনটির যাত্রার সময় শুরু হলো সকাল 10টা 50 মিনিটে। রানাঘাট থেকে আমরা আজকে জার্নি করব গেদে স্টেশন পর্যন্ত। রানাঘাট থেকে মোটামুটি 10 মিনিট লেট করে ট্রেন ছাড়লো। তো এর পরবর্তী ফার্স্ট যে স্টপেজ তার নাম বঙ্কিমনগর। বন্ধুরা, রানাঘাট থেকে বঙ্কিমনগরের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার মতন। আর এখন আমরা আছি রানাঘাট জংশন স্টেশনে। এই রানাঘাট জংশন থেকে আপনি বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর আর গেদে চারদিকে যেতে পারবেন। রানাঘাট যে নামটি আছে, নামটির পিছনেও কিন্তু একটা ইতিহাস আছে বন্ধুরা। তো রানাঘাট যে শহরটি আছে, এটি চূর্ণী নদীর তীরে অবস্থিত একটি শহর। একসময় এর নাম ছিল ব্রহ্মডাঙ্গা। আর এই চূর্ণী নদী দিয়েই সেই সময় অনেক বড় বড় জাহাজ এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র নিয়ে যেত। আর এখানেই থাকতো রানা নামে এক ডাকাত, এবং সেই ডাকাতের ভয়েই কিন্তু এই জায়গাটার নাম পরবর্তীকালে ব্রহ্মডাঙ্গা থেকে পরিবর্তন হয়ে রানাঘাট হয়েছে। মোটামুটি এখন এখান থেকে গেদে যেতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। আর এই রানাঘাট আর গেদে লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট একটি লাইন, কারণ এই ট্র্যাকটাই কিন্তু আমাদের বর্ডারের সাথে যুক্ত করেছে। আমাদের ট্রেন সে এখন রানাঘাট স্টেশন ছেড়ে বঙ্কিমনগরের দিকে যাচ্ছে। আগে যখন ভারত থেকে বাংলাদেশে ট্রেন যেত, তখন এই লাইন থেকে কিন্তু সেই ট্রেনগুলো গেদে বর্ডার হয়ে বাংলাদেশের দর্শনা হয়ে বাংলাদেশে প্রবেশ করত। কিন্তু এখন বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে সেই ট্রেন চলাচল বন্ধ আছে। সেই কারণেই এখান থেকে আর সেই বাংলাদেশে যাওয়ার এক্সপ্রেসগুলো চলাচল করছে না। বন্ধুরা, এই যে ট্র্যাকটি বা এই লাইনটি দেখছেন, এর কিন্তু একটি পুরনো ইতিহাস আছে। আসলে এই যে লাইনটি, এটি মূলত ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ উন্নত করানোর জন্যই কিন্তু বানানো হয়েছিল। আজ থেকে বহু বছর আগে, প্রায় 150 বছর আগে, ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে অর্থাৎ ইবিআর কোম্পানির অধীনে কিন্তু এই ট্র্যাকটি নির্মাণের কাজ শুরু হয় 1857 সালে। আর রানাঘাট কিন্তু তাঁত শিল্প বা হ্যান্ডক্রাফট জন্য খুবই বিখ্যাত। দেখতেই পাচ্ছেন ট্রেন এখন ট্র্যাক চেঞ্জ করছে এবং ট্র্যাক চেঞ্জ করেই গেদে লাইনের দিকে ঢুকবে। রানাঘাট থেকে ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, তো আমরা বসার সিট পেয়ে গেছি অলরেডি। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই একটি দিদির সাথে পরিচয় হলো, যিনি একজন ট্রান্সজেন্ডার। কিন্তু এই দিদির ব্যবহারটা এতটাই ভালো ছিল, অন্য জায়গায় আমরা দেখেছি এই ট্রান্সজেন্ডাররা খুবই খারাপভাবে পয়সা কড়ি চায়, কিন্তু এই দিদি সেমন কিছুই করছে না, সবার কাছে রিকোয়েস্ট করছে 1-2 টাকা দেওয়ার জন্য। পছন্দ দাও তো। এখন ঢুকছে গেদে শিয়ালদা লোকাল। ভালো দেখতে বন্ধুরা, এটা হচ্ছে হিজুলি ফরেস্ট। রানাঘাট ছাড়ার পরেই দেখতে পারবেন ডান দিকেই পড়বে হিজুলি ফরেস্ট। বন্ধুরা, কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হিজুলি ফরেস্ট কিন্তু খুবই একটি সুন্দর জায়গা, এবং এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে এবং অনেক বন্য জন্তুর কিন্তু সমাগম রয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের রিজার্ভ ফরেস্টের আন্ডারে রয়েছে, যেটি কিন্তু খুবই সুন্দর একটি ফরেস্ট। আপনি চাইলেই কিন্তু এখানে আসতে পারেন। বন্ধুরা, এই জার্নিতে এত সুন্দর সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন, যেটা আপনার মনকে সত্যি আলাদা একটা অনুভূতি দেবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ। দেখুন কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ। আর আমাদের ট্রেন চলে এসেছে কিন্তু বঙ্কিমনগরে। এটাই কিন্তু আজকে আমাদের জার্নির ফার্স্ট স্টপ। এটা হচ্ছে বঙ্কিমনগর হল্ট, একদম ঝাঁ চকচকে স্টেশন। এই বঙ্কিমনগরেও একটি সুন্দর ফরেস্ট রয়েছে,
বঙ্কিমনগরের ফরেস্টে যদি আপনি ঘুরতে আসতে চান তাহলে কিন্তু আপনাকে এই বঙ্কিমনগর স্টেশনেই নামতে হবে এবং যেই ফরেস্টটা কিন্তু সত্যি একটি খুব সুন্দর ফরেস্ট। আপনারা যদি কখনও বঙ্কিমনগর আসেন তাহলে অবশ্যই বঙ্কিমনগর ফরেস্টটা একবার ঘুরে দেখতে পারেন। এই বঙ্কিমনগর হল্টের পরবর্তী যে স্টেশন আছে সেটা হচ্ছে পাঁচবেড়িয়া হল্ট। এই বঙ্কিমনগর থেকে পাঁচবেড়িয়া হল্টের ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার মতন। বঙ্কিমনগর ছাড়ার পর এই যে মাঠের যে সৌন্দর্যটা সত্যি অনবদ্য লাগলো আমার কাছে। শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল, এত সুন্দর দৃশ্য, সত্যি আমার মনটা পুরো ভরে গেল। বন্ধুরা, রানাঘাটে ফ্লাওয়ার ভ্যালি আছে সেটা আমরা জানি, কিন্তু এখানেও কিন্তু জমির মাঝখানে এত সুন্দর লাগছে যেন সমস্ত ফ্লাওয়ার ভ্যালিকে এই জমিগুলো পিছনে ফেলে দিয়েছে। দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু গোলাপ ফুলেরও গাছ লাগানো হয়েছে এবং আরও বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে লাগানো রয়েছে, যার ফলে এই জায়গাটা কিন্তু একটা অনবদ্য জায়গা লাগছে বন্ধুরা। মেন ব্যাপার হলো 1 মিনিট টাইমের মধ্যে কিন্তু আমরা বঙ্কিমনগর থেকে পাঁচবেড়িয়াতে চলে এসেছি। কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না, চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে। হচ্ছে পাঁচবেড়িয়া হল্ট। এই স্টেশনটা কিন্তু খুবই সুন্দর একটি স্টেশন, দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন। এটা পাঁচবেড়িয়া। এই পাঁচবেড়িয়া হল্ট এখন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। এর পরবর্তী স্টেশনের নাম আড়ংঘাটা, আর পাঁচবেড়িয়া থেকে আড়ংঘাটার ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার। প্রকৃতি কিন্তু সত্যি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। চারিদিকে শুধু হলুদ আর হলুদ, সর্ষে ফুলের এই সুন্দর ক্ষেত সত্যি এই জায়গাটার সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও আজকে রোদ ওঠেনি, এই কুয়াশার মধ্যেও এই জায়গাটার সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগছে। তুমি কি রোজই যাতায়াত করো? ভিড় হয় খুব সকালের দিকে, এখন যেমন ফাঁকা, সকালের দিকে ভিড় হয়। ও, তুমি কোথা দিয়ে মাল নিয়ে আসছো? রানাঘাট থেকে মাল। কত দূর যাবে? তো বন্ধুরা, এখন আমরা আড়ংঘাটায় এসেছি। এর আড়ংঘাটার পরবর্তী স্টেশনের নাম বইয়েরগাছি। তো ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার। তো আড়ংঘাটা স্টেশনটা কিন্তু বেশ জমজমাট একটা স্টেশন, আর বাকি যে হল্টগুলো আমরা পার করেছি তার থেকে এখানে লোকজন অনেকটাই বেশি। তো এখন আমরা আড়ংঘাটায় আছি এবং ট্রেন এখান থেকেই ছাড়বে এবং আবার দেখা যাচ্ছে বইয়েরগাছিতে। আড়ংঘাটা কিন্তু খুবই সুন্দর একটি শহর, আর এই আড়ংঘাটার কালী পুজো কিন্তু খুবই বিখ্যাত। আর আড়ংঘাটা আসলে এখানে চুনি নদীর ঘাটের চারপাশে সুন্দর সুন্দর মন্দিরগুলো রয়েছে, সেগুলো দেখতে অসাধারণ লাগে। আড়ংঘাটা থেকে আমরা এবার যাব বইয়েরগাছি। বন্ধুরা, 1971-এর যুদ্ধের সময় কিংবা তার আগে বহু বাংলাদেশি মানুষ কিন্তু বাংলাদেশের তারকাটা পার করে এই রানাঘাটের এই সমস্ত অঞ্চলে বসতি স্থাপন করে এবং এই অঞ্চলে তাই বাঙাল মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। ওগুলো দেখুন কি সুন্দর, টিন দিয়ে তৈরি করা ছোট্ট ছোট্ট ঘর। এ ধরনের ঘর কিন্তু আপনি এদিকে খুবই দেখতে পাবেন, যেহেতু এখানে বাংলাদেশি মানুষের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে যেহেতু টিনের ঘর অনেক বেশি দেখা যায়, তাই এই সমস্ত অঞ্চলে আপনি এ ধরনের ঘর অনেক দেখতে পাবেন। আমরা কিন্তু চলে এসেছি বহিরগাছি হল্টে, আবার একটি শিয়ালদা লোকাল। শিয়ালদা বহিরগাছি হল্টের পরবর্তী স্টেশনের নাম ভায়না। বহিরগাছি থেকে ভায়নার ডিস্টেন্স কিন্তু প্রায় 4 কিলোমিটারের মতন। আর এখানকার স্টেশনগুলো একদম ফাঁকা আর একদম গ্রামীণ যে এনভায়রনমেন্ট, এইসব স্টেশনে আসলে আপনি বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন স্টেশন ছাড়ার পর চারিদিকে একদম সবুজের সমারোহ, একদম সবুজ দিয়ে রেল লাইনের ট্র্যাকটাকে যেন ঘিরে ফেলা হয়েছে। সবুজের বাইরে যে কি আছে, যে খালি মাঠ, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। মানে এত পরিমাণে গাছ আর এত পরিমাণে অক্সিজেনের যে সরবরাহ হয়তো এই অঞ্চল থেকেই হয়। ভায়নার আগেই রয়েছে শান্তিনগর হল্ট, যেই হল্টের স্টেশনে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে না।
বন্ধুরা, গাছের অত্যাধিকের জন্য জমির মধ্যে যে সুন্দর সুন্দর সর্ষে ফুলের ক্ষেত রয়েছে সেগুলো ভালোভাবে আমি দেখাতে পারছি না, কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। আর খালি চোখে যখন আপনি দেখবেন এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ লাগবে, দেখতেই পাচ্ছেন। আর যদিও আজকে কুয়াশা, রোদ উঠলে তো এই জায়গাটার সৌন্দর্য যে কত গুণ বেড়ে যাবে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি ভায়না স্টেশনে। কতগুলি গাছের মাঝখান দিয়ে ভায়না স্টেশনের বোর্ডটা উকিয়ে দিচ্ছিল। আর স্টেশন চত্বরে একটিও লোক নেই, পুরো শুনশান, মনে হচ্ছিল একটু ভুতুরে স্টেশন। ভায়না হল্টের পরবর্তী যে স্টেশনটি আছে তার নাম হচ্ছে বগুলা। বন্ধুরা, বগুলার নাম হয়তো অনেকেই আপনারা শুনে থাকবেন। ভায়না থেকে বগুলার ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার মতন। আর বগুলায় যে জিনিসটা খুবই বিখ্যাত সেটি হচ্ছে দুর্গাপুজো। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সব জায়গাতেই দুর্গাপুজো হয়, কিন্তু বেশ কয়েকটি বড় বড় দুর্গাপুজো হয়ে থাকে এই বগুলাতে। আর প্রচুর মানুষ আসে বগুলাতে দুর্গাপুজো দেখতে। তো আমরা এখন চলে এসেছি সেই বগুলা স্টেশনে। আর এই বগুলা স্টেশনে কিন্তু প্রচুর মানুষজন আপনি দেখতে পাবেন। বেশ জমজমাট একটা স্টেশন, এবং সবসময় মোটামুটি এখানে ট্রেনে ভিড় হয়। আর বগুলাতে আমাদের ট্রেন থেকে প্রচুর লোক নেমে যাবে, আপনারা সেটা দেখতেই পাবেন। দেখুন, বগুলা আসার সাথে ট্রেন পুরো ফাঁকা হয়ে গেল। অনেক লোকও কিন্তু উঠছে স্টেশন থেকে। এই বগুলা ছেড়ে দিল ট্রেন। এর পরবর্তী স্টেশন হচ্ছে ময়ূরহাট। বগুলা থেকে ময়ূরহাটের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার। এই লাইনে ট্রেন কিন্তু খুব ফাস্ট চলে, মানে সিগন্যাল কিংবা অন্য কোনো রুট চেঞ্জ হয় না বলে ট্রেন কিন্তু খুব ফাস্ট চলে। তো এখন আমরা চলে এসেছি কিন্তু কোথায় মদন? ময়ূর হল্ট না, এটা কি ময়ূরহাট হল্ট। তো এখানে আগে ময়ূর পাওয়া যেত কিনা সেটা আমার জানা নেই, কিন্তু তবুও আমরা এখন আছি ময়ূরহাট হল্ট। যদি এখানে ময়ূর পাওয়া যায় না, আমি এক কাকার কাছে জিজ্ঞেস করলাম। তো এর পরবর্তী যে স্টেশনটা সেটা হচ্ছে তারকনগর। ময়ূরহাট হল থেকে তারকনগরের ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন আমার পিছনেই সেই ময়ূরহাট হল্ট। ট্রেনে আমরা দাঁড়িয়ে আছি এখন। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব মাছদিয়া। মাছদিয়া বিখ্যাত গুড়ের হাট বসে। কবে কবে বসে সেটা আমি মাছদিয়া পৌঁছে তবেই বলবো। তো এরপরে আমরা যাব তারকনগর। চলুন আবার তারকনগরকে দেখা হচ্ছে। আমি কি বাইরে যাচ্ছি দেখছি একবারও? এরপরে মাছ দিয়ে, বুঝলি? তো এখন আমরা আছি তারকনগর হল্টে। এর পরবর্তী স্টেশন কিন্তু মাছদিয়া। তারকনগর হল্ট থেকে মাছদিয়ার ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার, অনেকটাই দূর। আর এখানে আসলে আরেকটা জিনিস, এখানে আসলে একটা জিনিস কিন্তু খুব দেখতে পাবেন, সেটা হচ্ছে খেজুর গাছ। যেহেতু মাছদিয়া রসের জন্য বিখ্যাত আর খেজুর গুড়ের জন্য, তো খেজুর গাছ দেখাটা খুবই স্বাভাবিক। চলুন আমরা দেখে নিই এখানে কত খেজুর গাছ আছে। ট্রেন ছাড়ার পর আমরা যখনই ক্যামেরাটা জমির দিকে ঘোরাবো, আপনারা কিন্তু প্রচুর খেজুর গাছ দেখতে পাবেন। এই মাছদিয়া ছাড়ার পরের যে জমির দৃশ্য, সেগুলো আপনি কখনোই মিস করতে পারবেন না। আপনার কাছে যদি দামি ক্যামেরা থাকে তাহলে এইখানকার ভিডিও যে কতটা অসাধারণ হবে সেটা আপনি না দেখে বুঝতে পারবেন না। যখন ট্রেন তারকনগর থেকে মাছদিয়ার দিকে যায়, তার দুপাশের যে সুন্দর দৃশ্য সেটা আমাকে নয়, হাজার হাজার মানুষকে মুগ্ধ করে। সমস্ত লোক ট্রেনের সিট থেকে উঠে চলে আসে দরজার সামনে এই সুন্দর দৃশ্য দেখার জন্য। অবশেষে কিন্তু আমরা চলে আসলাম মাছদিয়া স্টেশনে। এগুলো হচ্ছে,
তো এখন কিন্তু আমরা চলে এসেছি মাঝদিয়া স্টেশনে। তো এরপর কিন্তু ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, একটা লোকও নেই, দেখতেই পাচ্ছেন পুরো মোটামুটি প্রায় খালি। তো এই মাঝদিয়া অনেক কিছুই দেখার আছে। তো মাঝদিয়াতে কিন্তু অনেক কিছু বিখ্যাত, যেমন এই মাঝদিয়াতে আছে মানে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শিবলিঙ্গ। আপনি এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন। আর এই গুড়ের সিজনে এই মাঝদিয়াতে কিন্তু প্রচুর গুড় পাওয়া যায়। মোটামুটি বুধবার এবং রবিবার এখানে হাট বসে, পাইকারি হাট। আর মাঝদিয়ার আশেপাশে আপনি ভালো ভালো গুড় পাবেন। এখানে এসে খোঁজ নিলে মোটামুটি এখান থেকে ভালো গুড় কিন্তু আপনি কিনে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখন আমরা মাঝদিয়া স্টেশন থেকে যাচ্ছি পরবর্তী স্টেশনের দিকে। মাঝদিয়ার পরবর্তী স্টেশনটি হলো বার্নপুর। তো আমাদের ট্রেন এখন মাঝদিয়া ছেড়ে যাচ্ছে বার্নপুরের দিকে। এখন কিন্তু আমরা আছি বার্নপুর স্টেশনে। বার্নপুরের পরবর্তী যে স্টেশন তার নাম হরিশনগর হল্ট। জাস্ট একটা স্টেশন আগে হরিশনগর হল্ট, হরিশনগর হল্ট স্টেশন। খুব সুন্দর একটি স্টেশন, চারিদিকে সবুজ আর মাঝখানে ঝাঁ চকচক একটা স্টেশন। দেখুন স্টেশনটা কি সুন্দর। হরিশনগর থেকে গেদের ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। তো বর্তমানে এই ট্রেন থেকে গেদেতে গুনে গুনে প্যাসেঞ্জার নামবে, কারণ হচ্ছে কোনো কিন্তু এখন যেহেতু বর্ডার পুরোপুরি সিল করা আছে, মানে খুব কম লোক বাংলাদেশ থেকে ভারতে আসছে আর ভারত থেকে বাংলাদেশ যাচ্ছে। তো ট্রেন দেখতেই পাচ্ছেন একদম খালি। আর এখন পিক টাইম মানে 10টা-11টা বাজে, আর এই সময়ও কিন্তু লোকজন নেই। অর্থাৎ এখন বাংলাদেশ থেকে বা ভারত থেকে কোনো লোক বাংলাদেশে যাচ্ছেও না, আসছেও না। তো আমরা সেটাই দেখাবো কত স্টেশনটা কতটা খালি। চলুন দেখবো গেদে কতটা খালি থাকে। আর এই ট্রেনটি আবার গেদে থেকে রিটার্ন করবে। দেখুন খেজুর গাছ কিন্তু এখানে ভরে ভরে আছে, আর বাড়িঘর প্রায় নেই বললেই চলে। যত দূর চোখ যায় শুধু খালি জমি আর জমি। আমরা এখন চলে এসেছি গেদে স্টেশনে, ভারত বাংলাদেশের সর্বশেষ স্টেশন। এটা হচ্ছে ভারতের সর্বশেষ স্টেশন। এখান থেকে কিন্তু আপনি যেতে পারবেন বাংলাদেশে, কিন্তু বর্তমানে ট্রেন খুব একটা যায় না। দেখুন বাংলাদেশ থেকে এই মালগাড়িটা কিন্তু এসছে। দেখুন এই মালগাড়িটা বাংলাদেশ থেকে এসছে। দেখুন গেদে স্টেশন কিন্তু একদমই লোকজন অল্প আছে, কারণ এই ট্রেনটি এক্ষুনি আবার ছেড়ে যাবে। পুরো খালি একটা স্টেশন। আগে কিন্তু এখানে বাংলাদেশি লোকদের ভিড় ঠিক করতো। ওই জার্নি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই লাইনে জার্নি করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্বাগত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো